বলেন কি কি প্র্যাকটিস করছেন বলেন। জাস্ট ফার্স্টের ক্লাসটা প্র্যাকটিস করতে পারছি বিকজ এতগুলো অ্যাসাইনমেন্ট দিছে এবারে, সেকেন্ড উইকে বেশি অ্যাসাইনমেন্ট দিয়ে ফেলছে আমাদের, ওগুলা করতেছিলাম। ওগুলা করতেছিলা? দিনে আধা ঘন্টা এরপর 1 ঘন্টা করে সময় বের করলেই তো অনেকগুলা দেখে ফেলা যেত। হ্যাঁ আমি চাইছি মানে একসাথে আমি চাইছিলাম যে মানে অ্যাসাইনমেন্টটা এই উইকের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে বসবো, কিন্তু এতই বড় দিছে, রচনা দিয়ে ফেলছে পুরো একটা, আর সৃজনশীল একটা দিছে বিজ্ঞানে, আর মানে 4টা বড় প্রশ্ন দিছে ইসলাম ধর্মে। বুঝতে পারছি। তাইলে কেমনে হবে? মিনিমাম আধা ঘন্টার মতো করে ডেইলি একটু বের করে প্র্যাকটিসটা করতে হবে। পড়াশোনা লাগবে সেটা অবশ্যই, না আমি আর কি এটা বলতেছি যে তুমি মানে বেশি না, জাস্ট আধা ঘন্টা টাইম বের করো, তাইলেই হয়ে যাবে। তাইলেই দেখো অনেক কিছু শেখা যাবে। আবার যদি একসাথে শিখতে চাও তাহলে দেখবা শিখতে পারবে না, কারণ একসাথে তো তুমি 2 ঘন্টা টানা জাভাস্ক্রিপ্ট বুঝবা না। যদি জাভাস্ক্রিপ্ট তুমি টানা 2 ঘন্টা পড়তে যাও, বুঝবা না। তো তুমি জাভাস্ক্রিপ্টটা কি করতে হবে, যে ধরো প্রত্যেকদিন জাস্ট আধা ঘন্টা করে সময় বের করো, মানে যদি প্রেশার বেশি হয় আধা ঘন্টা করে টাইম বের করো। এই আধা ঘন্টা করে যদি দেখো, তাইলেই তোমার অনেকটা আগে যাবে। আর যদি দেখা যায় যে তুমি একবারে বসে দেখার চেষ্টা করো, তাহলে হবে না। এটা করবো এখন থেকে, নাহলে দেখা যাবে জি ভাইয়া। আগাইতে পারবে না, পিছিয়ে যাবে অনেকটা। তো সিথি, লার্নিং এর কি অবস্থা? হ্যালো, হ্যালো, সিথি, সিথি আসো? চলে গেল দেখা যায়। আছে বাট নাই, যেমন লিভ চলে গেছে। লিভ দিতে বা নেটওয়ার্কের প্রবলেম নেই। আচ্ছা আকিব, সিথি তো এখনো জয়েন করে নাই। তো তুমি কি কোনো প্রবলেমে পড়ছো কাজগুলো করতে গিয়ে? কোথায় চলে গেছিলে? ভাইয়া ল্যাপটপ দিয়ে আসছিলাম, তো এটা দিয়ে যে কথা বোঝা যাচ্ছে না, তাই ফোন দিয়ে আসছিলাম। ওকে, তো কি কি প্রবলেম ফেস করছো কাজ করতে গিয়ে? ভাইয়া ফার্স্টের 12টা ভিডিওতে কোনো প্রবলেম হয় নাই, সবই করছি। ক্যালকুলেটর মেকিং, টেম্পারেচার, এদিক থেকে ওদিক সবই করছি, কিন্তু শুধু লুপ আর হচ্ছে গিয়ে ইফ এলস এর যেগুলা ভিডিও দেখছি বাট কিছুই বুঝিনি। ইফ এলস এর যে ভিডিওগুলো দেখছো কিছু বুঝো নাই? হ্যাঁ ওকে, তাইলে তুমি কি স্ক্রিন শেয়ার করবা নাকি আমি স্ক্রিন শেয়ার করব? ভাইয়া, আমি তো ফোন দিয়ে আসছি। ওকে, তাইলে W3 স্কুলে আমরা চলে যাই। W3 স্কুল থেকে আমরা একটু দেখি ডেমো গুলা। আচ্ছা, তো আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছিলাম না? আর জাভাস্ক্রিপ্টের এই যে আচ্ছা আমি একটু ব্যাকে যাই, তোমরা দেখতেছো, স্ক্রিন দেখতেছো? হ্যাঁ হ্যাঁ দেখতেছি ভাইয়া। আচ্ছা, এই যে দেখো এখানে লেখা লার্ন জাভাস্ক্রিপ্ট, এর নিচে লার্ন jQuery, রিয়েক্ট, অ্যাঙ্গুলার জেএস, জেসন, এজেক্স, appml, তারপর হচ্ছে w3.js, এগুলো কি জানো কিছু? এগুলা জাভাস্ক্রিপ্টের এক একটা অংশ আই থিংক। এগুলা জাভাস্ক্রিপ্টের এক একটা ফ্রেমওয়ার্ক বলতে পারো লাইব্রেরি, বুঝছো? মানে ধরো জাভাস্ক্রিপ্টে একটা বিশাল কোড লিখে যে কাজটা করা যাবে jQuery দিয়ে এটা আরো কম কোড দিয়ে করা যাবে, মানে এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক তো বুঝো না? ভাই একটা কথা বলি, এগুলা এক একটা লাইব্রেরি, হ্যাঁ, তার এগুলা এক মানে একটা হচ্ছে লাইব্রেরি। এগুলা তাইলে অনেক বড় বড়। এগুলা ধরো, মানে ধরো আমি চাইতেছি একটা ক্যালকুলেটর বানাইতে, এটা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাই তাহলে অনেক বড় বড় অনেক বিশাল বিশাল কোড লিখে বানাইতে হবে। আর যদি আমি jQuery, রিয়েক্ট, অ্যাঙ্গুলার জেএস এগুলো ইউজ করি,
তাইলে অল্প সংখ্যক কোড লিখেই সেটা করা সম্ভব। কিন্তু এইগুলা শেখার আগে আমাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, বুঝছো? কারণ জি এগুলা বানানোই হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো জাভাস্ক্রিপ্টটা যদি না পারো তাহলে ওইগুলা পারবা না। তো জাভাস্ক্রিপ্টটা শিখতে হবে। আমরা জাভাস্ক্রিপ্টে আসলাম। তো এই জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্টটা হইতেছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এন্ড এটাকে বর্তমানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এটা কাজ করে। সার্ভার সাইড প্রোগ্রাম, সরি সার্ভার সাইড না, ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আর সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হইতেছে পিএইচপি। বুঝতে পারছো পিএইচপিটা কি? সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপিটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্টটা হইতেছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মনে রাখবা জাভাস্ক্রিপ্টে পিএইচপি আর পাইথন কি একই না না, নাকি ডিফারেন্ট আছে? না, আলাদা অনেক। আলাদা। পাইথন তো পিওর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর পিএইচপিটা হইতাছে তোমার ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝছো? ওয়েবের জন্য পিএইচপিটা শুধু ওয়েবের জন্য। আর পাইথন দিয়ে তোমার ইয়ার কাজও করা যাবে, মোবাইলের সফটওয়্যার বানাইতে পারবা, ডেস্কটপের সফটওয়্যার বানাইতে পারবা, আবার ওয়েব অ্যাপ্লিকেশনও বানাইতে পারবা, বুঝছো? সবই করা যায়। পাইথনটা খুবই পাইথন দিয়ে আমি পাওয়ারফুল। জাস্ট একটু কাজ করছিলাম, মানে এখানের মধ্যে দুইটা সংখ্যা বলতে বলে যদি 10 হয় তাহলে মানে মানে একটা জিজ্ঞেস করে যে প্রাইস কত, ইনপুট টাইপ দিছিলাম আর কি। না ওগুলো কি জানো ছিল, ভুলেও গেছি, অনেকদিন আগে প্র্যাকটিস করছিলাম তো। ওইটা কন্ডিশন ওখানের মধ্যে করছো। হ্যাঁ কন্ডিশন ছিল, যদি 5,000 টাকার উপরে হয় তাহলে আই এম হ্যাপি উইথ এলজি, যদি 5,000 টাকার নিচে হয় তাহলে আই ওয়ান্ট টু বাই অ্যান্ড্রয়েড ফোন, এরকম ছিল অনেকটা বুঝতে কন্ডিশনটা। পারছি, ওইটা হচ্ছে তোমার কন্ডিশন। আচ্ছা, সো আউটপুট সম্পর্কে আমাদের ধারণা আছে? জাভাস্ক্রিপ্ট আউটপুট সম্পর্কে? হ্যালো, জি আমরা কি ভাইয়া। আছি সবাই? হ্যাঁ ভাই, আছি। জাভাস্ক্রিপ্টের আউটপুট গুলা কি কি সেটা কি আমারে কেউ বলতে পারবে একটু? আউটপুট বলতে? মানে জাভাস্ক্রিপ্টের আউটপুট গুলো আমরা আম কোন কোন ফাংশনের মাধ্যমে পাইতে পারি? আমরা জাভাস্ক্রিপ্টে তো কাজ করে সেটা তো আমার ইউজারকে দেখাইতে হবে। সো ইউজারকে দেখানোর জন্য আমরা কোন কোন ফাংশন বা আমরা কোন কোন ধরনের মেথড গুলো ইউজ করি? কনসোল ডট লগ ছিল, ডকুমেন্ট ডট রাইট ছিল, আর একটা কি ছিল, আর কিছু তো ছিল না। তিনটাই তো ছিল মনে হয়। ফার্স্ট ক্লাসের কথা বলতেছি আমি। চারটা ওয়ে আছে ফার্স্ট আমাদের। ক্লাস। আচ্ছা, আমি সবগুলা নিয়ে ডিসকাস ওয়াইফাই করতেছি। বন্ধ। ওয়েট। আচ্ছা। আচ্ছা, আমি ফাইলটা কই বানাইছি তোমাদের জন্য? একটা ফাইল বানাইছিলাম কোর্স রানিং, তারপর এখানে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এনসিটিভি ওয়েবসাইটের মধ্যে যে পিডিএফ অ্যাড করছিল না, এনসিটিভি ওয়েবসাইটের মধ্যে ওরা বিভিন্ন ক্লাসের পিডিএফ দিয়ে রাখে যে, হ্যাঁ তো ওই রকম পিডিএফ গুলা ওয়েবসাইটে অ্যাড করে কেমনে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে? হ্যাঁ করতে পারবা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, কোনো সমস্যা নাই। জাভাস্ক্রিপ্টেও করতে পারবা, তারপর তোমার পাইথন বলে পিএইচপি দিয়েও করা যাবে। সো আগে তুমি জাভাস্ক্রিপ্টের বেসিক গুলা শিখো, এরপরে ওইগুলা দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, সো জাভাস্ক্রিপ্টের যে আমরা কাজটা করব, সেই কাজটা করার পর সেটাকে আমরা ইউজারকে দেখানোর জন্য যেই মেথড বা ফাংশনস গুলা ইউজ করি সেইগুলাকে বলা হয় যে তোমার আউটপুট মেথড। সো এখানে হইতেছে ইনার এসটিএমএল একটা আউটপুট মেথড, ডকুমেন্ট ডট রাইট হইতেছে একটা আউটপুট মেথড, তারপর হইতেছে উইন্ডো ডট অ্যালার্ট। এখানে শুধু অ্যালার্ট দিলেও কাজ করবে, বুঝছো? শুধু অ্যালার্ট দিলেও কাজ করবে। তারপর হইতেছে কনসোল ডট লগ। এখন এই চারটার মাঝে একটু পার্থক্য আমি আছে। কিন্তু শুধু অ্যালার্ট দিয়ে প্র্যাকটিস করছি, উইন্ডো ডট অ্যালার্ট প্র্যাকটিস করি নাই। হ্যাঁ, শুধু অ্যালার্ট দিয়েই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে কনসোল ডট লগ যেটা আছে, এটা দিয়ে আমরা কি করি? ডেভেলপার অপশন যেটা আছে আমাদের, ডেভেলপার অপশনে জাস্ট আমরা এটাকে প্রিন্ট করে চেক করি যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাইলে আমরা পরে ওইটারে ফাইনালি মানে ইনক্লুড করে দেই আমাদের কাজের মধ্যে। যেমন ধরো আমি যদি কল্পনা করি যে আমি যে মানে ওয়েব অ্যাপটা বানাইছিলাম ওই দিন, যেমন ধরো ওয়েবসাইটটা কই,
হাবিবুল্লাহ FTL EPIZY, তারপর হইতেছে নাম্বার গেসার অ্যাপ, তারপর হইতেছে এই যে দেখো অ্যাপটা বানাইছি না, এটার দেখো এই যে এখানে ক্লিক করলে কি হবে না হবে এই সব ফাংশনালিটিস এর ব্যাপারগুলো আমি প্রথমে কি করছি, আমি console.log এ প্রিন্ট করে করে দেখছি। বিকজ অফ console.log এ আমি যে কাজগুলো করব সেটা কিন্তু আমার ইউজার দেখতে পারবে না, তাই না? সো আমি এটা এখানে আগে দেখে 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 নিছি, যে চেক করে যে আমার জিনিসপাতিগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে দেন হইতেছে আমি ইনার HTML না হয় document.write না হয় উইন্ডো অ্যালার্টের মাধ্যমে শো করব। বুঝতে পারছো? সো আমরা যদি ডাটাটা ইউজারকে দেখাইতে চাই তাহলে সেটার জন্য আমাদের মানে তিনটা ওয়ে আছে। আচ্ছা আমি এখানে একটা শীট বানাইতেছি, ওটা আমি একটা স্টুডেন্টরে আর কি ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস করাই তো, সো ওইখানে আর কি এই মানে ওইটার জন্য এই শীটটা বানাইতেছি, এখনো কমপ্লিট হয় নাই। সো কমপ্লিট হলে আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে দেখো, সো আমরা যদি এখানে স্টেপ বাই স্টেপ যাই তাহলে দেখো জাভাস্ক্রিপ্ট হইতেছে একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তারপর এটা কত সালে আসছে, এটার বর্তমানের স্ট্যান্ডার্ডটা কি। বর্তমানে এই যে জাভাস্ক্রিপ্টের যে স্ট্যান্ডার্ড সেটা হইতেছে ইকমা 2062, বুঝছি নামটা? বুঝছি। কিরা আমরা দুইজনেই আছি ভাইয়া। ওকে সমস্যা নাই, ওর মেবি নেটওয়ার্কের প্রবলেম হইতেছে। তারপরে জাভাস্ক্রিপ্ট কে বলা হয় যে ইকমা স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কি বলা হয় ইকমা স্ক্রিপ্ট, এটা মনে রাখবে, এটা ওর অফিশিয়াল নেম। জাভাস্ক্রিপ্টের অফিশিয়াল নামটা হচ্ছে ইকমা স্ক্রিপ্ট, বুঝছো? আচ্ছা সিএসএস যে বর্তমান ভার্সনটা ব্যবহার করা হচ্ছে ওটা কি 3? হ্যাঁ মানে সিএসএস HTML 3, যেরকম 5 ইউজ করা হয় CSS 3, সিএসএস আর 3। জাভাস্ক্রিপ্ট হচ্ছে 262। জাভাস্ক্রিপ্ট 262 এটা ভার্সন না, এটা হইতেছে তোমার স্ট্যান্ডার্ড, এটা বুঝছো? ইএস আচ্ছা ইএস 6 সরি ইএক্স 8 চলতেছে এখন, মানে ইকমাস্ক্রিপ্ট 8 চলতেছে বর্তমানে, জাভাস্ক্রিপ্টের 8 নাম্বার ভার্সন আমরা দেখতেছি। আচ্ছা ও তারপর জাভাস্ক্রিপ্ট আমরা কেমনে স্টার্ট করতে পারি আমাদের ডিভাইসে, এই প্রশ্নটার উত্তরটা কি কেউ আমারে দিতে পারবা? শিথি অর আকিব? ফার্স্ট চলে যাবে না। জাভাস্ক্রিপ্ট কি আমাদের ডাউনলোড করতে হয় আমাদের ডিভাইসে রান করার জন্য, না, কিনতে হয়? জাস্ট .js ফাইল দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলে হয়। হ্যাঁ এরপর এটা, HTML ফাইলে স্ক্রিপ্ট src দিয়ে, আচ্ছা মানে ধরেন ওইটা ছিল হ্যাঁ style.js তো হবে না, script.js ছিল, এরকম থাকলে সেটা কাজ করবে, কোনো সমস্যা নাই, কাজ স্টাইল করবে। ডস দিল তো হয়। হ্যাঁ হ্যাঁ কাজ করবে। আচ্ছা এখন কথাটা হচ্ছে যে তোমাকে জাভাস্ক্রিপ্টের জন্য কোনো ধরনের কিছু ডাউনলোড করারও প্রয়োজন পড়বে না, কিছু কেনারও প্রয়োজন পড়বে না, এটা কমপ্লিটলি ফ্রি, কারণ এটা হইতেছে একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ এন্ড এটা তোমার কম্পিউটারে, তোমার ল্যাপটপে, তোমার মোবাইলে, তোমার ট্যাবলেটে অলরেডি এটা রানিং আছে। যখন তোমার ওএস তৈরি করা হয়েছে তোমার ডিভাইসের জন্য, যে ওএসটা আছে, যেমন ধরো তোমার অ্যান্ড্রয়েড ওএস বলতে পারো, উইন্ডোজ ওএস, ম্যাক ওএস, এগুলো যখন তৈরি করা হয়েছে তখনই কি জাভাস্ক্রিপ্টটা এটার মধ্যে মানে আগে থেকেই ফিক্সিং করে দেওয়া হয়েছে, যার ফলে এটা অলরেডি তোমার এখানে চলতেছে, তোমার আর কেনার, ডাউনলোড করার বা কোনো কিছু করার দরকার নেই। তারপর এটার জন্য আমাদের জাস্ট .js একটা এক্সটেনশনের ফাইল তৈরি করতে হবে, দেন ওইটাকে আমরা এডিটরে দিয়ে ওপেন করবেন, এডিটর দিয়ে ওপেন করে HTML এর সাথে জাস্ট লিংক আপ করায় দিবেন। ওকে, তারপর হইতাছে জাভাস্ক্রিপ্ট আউটপুট 4 ওয়ে, মানে আউটপুট দেখানোর জন্য জাভাস্ক্রিপ্টে আমাদের 4টা ওয়ে আছে। একটা হইতাছে এই যে ইনার HTML, আরেকটা হইতাছে আমাদের document.write, আরেকটা হইতাছে অ্যালার্ট, আরেকটা হইতাছে কনসোল লগ। আমি কনসোল লগ নিয়ে একটু আগে কথা বলছি, এটা হইতাছে যারা ডেভেলপাররা প্রথমে কনসোল লগে দেখে যে তার জিনিসগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, যদি ঠিকঠাক ভাবে কাজ করে দেন তারা ইনার HTML নাইলে তোমার document.write নাইলে অ্যালার্টের মাধ্যমে তোমার কন্টেন্ট গুলা বা ডাটা গুলাকে শো করে। তারপর লাস্টলি আমরা জানবো হইতেছে প্রিন্ট অ্যাপ সম্পর্কে, উইন্ডো.প্রিন্ট। তো এই যে প্রিন্ট দিয়ে কি করা হয়, আমরা এই যে দেখো না বিভিন্ন ওয়েবসাইটে একটা বাটন থাকে যে প্রিন্ট দিস ওয়েব পেজ, এটা লেখা থাকে, লেখা থাকার পর ওটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ওই পেজটা প্রিন্ট হয়ে যায়, এমন একটা বাটন থাকে না বিভিন্ন ওয়েব পেজে। হ্যাঁ ওই জি বাটনটা দেওয়ার জন্য তোমার এই কোডটা ইউজ করতে হবে, উইন্ডো.প্রিন্ট, তারপর হইতেছে একটা কার্লি ব্রেসেস, তাইলেই হয়ে যাবে।
সরি আচ্ছা ব্র্যাকেটের ভিতরে কি কিছু লেখা যাবে? ব্র্যাকেটের ভিতরে যদি কিছু লিখি তাইলে কিছু লেখার দরকার নাই। তারপরে এটা কি শুধু প্রিন্ট আইকনটা আনার জন্য? প্রিন্ট আইকন আনার জন্য না, প্রিন্ট করানোর জন্য জাভাস্ক্রিপ্টকে বলবা, জাভাস্ক্রিপ্টে বলবা যে জাভাস্ক্রিপ্ট ভাই তুমি আমার এই পেজটাকে প্রিন্ট করে দাও, বুঝছো? আচ্ছা বুঝছি। তারপর আসে স্ক্রিপ্টটি, মানে জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্স ওইটা। জাভাস্ক্রিপ্ট হইতাছে কেস সেনসিটিভ একটা জিনিস। এখানে তোমার ধরো এই যে পার্স নেম, দেখো এখানে কিন্তু আমি কি করছি, আমি একটু জুম আউট করি তাহলে জিনিসটা ঠিকঠাক ভাবে বুঝতে পারবা। দেখো এই যে ফার্স্ট নেম লিখছি, প্রথমে কি এই এফটা কি ছোট হাতের না, তারপর হচ্ছে Yes. এনটা ক্যাপিটাল লেটারে লিখছি। এখন এই যে এই ফার্স্ট নেম আর এই যে এই ফার্স্ট নেম, এই দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, সেম না, বুঝতে পারছো? এটা মানে ছোট জাভাস্ক্রিপ্ট হাতের। হচ্ছে কেস সেনসিটিভ, মানে এখানে দেখো এনটা কিন্তু আমি স্মল লেটার দিছি আর এখানে এনটা ক্যাপিটাল লেটার দিছি, সো এইটা এন্ড এটা কমপ্লিটলি ডিফারেন্ট, সেম না, বুঝতে পারছো? জি জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ, মানে ও ক্যাপিটাল লেটার লিখলে একটা ধরবে, স্মল লেটার লিখলে আরেকটা ধরবে। আচ্ছা, তারপর হইতাছে এভরি লাইন ইজ কাউন্টেড অ্যাজ এ স্টেটমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। মানে জাভাস্ক্রিপ্টে তুমি এই যে লাইন লেখো না, লাইন বাই লাইন, এই যে ধরো আমি দেখাই, এই যে এখানে জাভাস্ক্রিপ্ট তো এখানে রান করাই নাই আমরা, এইখান থেকে ওয়েট, ধরো অ্যারে ইটারেশনে চলে গেলাম, অ্যারে ইটারেশনে গিয়ে দেখাইতেছি। এই যে দেখো এখানে var দিয়ে টেক্সট ইকুয়াল টু, তারপর একটা সেমিকোলন, দেন হইতেছে আরেকটা সরি একটা কি যেন বলে এটাকে, ইনভার্টেড কমা, দেন হইতেছে সেমিকোলন, এটা কিন্তু একটা স্টেটমেন্ট। তারপর এটা আরেকটা স্টেটমেন্ট, এই যে এই লাইনটা আরেকটা স্টেটমেন্ট, মানে প্রত্যেকটা লাইনকে বলা হয় জাভাস্ক্রিপ্টে এক একটা স্টেটমেন্ট, বুঝছো? সো আমরা কি বুঝলাম, জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা লাইনকে কি বলা হয়? স্টেটমেন্ট। স্টেটমেন্ট। আচ্ছা, স্টেটমেন্ট। এরপর হইতাছে এখানে আবার স্টেটমেন্টের পিছনে, বাট ইট ইজ গুড প্র্যাকটিস টু ইউজ আফটার আ স্টেটমেন্ট সেমিকোলন, মানে প্রত্যেকটা সেমিকোলন মানে স্টেটমেন্টের পরে একটা করে সেমিকোলন ইউজ করাটা একটা গুড প্র্যাকটিস। বাট তুমি যদি সেমিকোলন ইউজ না করো তাইলে ওইটা প্রত্যেকটা লাইনকে একটা করে স্টেটমেন্ট হিসেবে ধরবে জাভাস্ক্রিপ্ট, বুঝছো জিনিসটা? জি তারপর মানে এই যে এটা প্রচুর সেনসিটিভ। এই যে দেখো এখন এই যে কার্লি ব্রেসেস আছে না এখানে, এটারে বলে কি কার্লি ব্রেসেস, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা, এটাকে আমরা জাভাস্ক্রিপ্টে কি বলি? কার্লি ব্রেসেস। মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাকে আমরা বলবো কার্লি ব্রেসেস। এই কার্লি ব্রেসেস এর ভিতরে যে সকল কোড থাকে, এই সবটুকু কোডকে মিলায়া বলা হবে একটা কোড ব্লক। কি বলা হবে? কোড ব্লক। কোড ব্লক। কোড ব্লক মানে একটা ব্লক বলতে কি বোঝায়, যে একটা মানে ধরো একটা জিনিসকে র‍্যাপ করে রাখা, একটা জিনিসকে মুড়ায় রাখা, বা একটা জিনিসকে একসাথে রাখা, সো এটাকে বোঝায় ব্লক, মানে একটা ব্লকের ভেতরে রাখা। তো এই কার্লি ব্রেসেস এর ভেতরে যেটুকু দেয় সেটুকুকে বলা হয় একটা কোড ব্লক। যেমন ধরো আমরা যদি এইখানে কল্পনা করি আমাদের এই পেজটার ক্ষেত্রে, দেখো এই যে এখানে এই যে একটা কার্লি ব্রেসেস এর শুরু, এটা কার্লি ব্রেসেস এর মানে এন্ডিং, তো এই যে এইখান থেকে শুরু করে এইটুকু হইতাছে আমার একটা কোড ব্লক। আমি কি জিনিসটা বুঝছি? মানে আমি আগে কিন্তু প্রথমে বেসিক জিনিসটা ভালোভাবে দিতেছি। তাহলে এইটুকুরে আমরা কি বলবো? কোড ব্লক। কোড ব্লক। ওকে, তারপর হইতাছে টেমপ্লেট লিটারাল। এটা সম্পর্কে এখন বলার দরকার নাই, টেমপ্লেট লিটারালটা হইতাছে খুব ইজি একটা ওয়ে। আচ্ছা, তোমরা কি কেউ প্রি ট্যাগটা ইউজ করছিলে HTML এ? জি PRE কন্টাক্ট বুঝি নাই। PRE ট্যাগ, না আমি করিনি। এই যে এই যে এই ট্যাগটা আর কি আমি লিখে দেখাইতেছি, প্রি স্ল্যাশ প্রি, এই ট্যাগটা ইউজ করছো? না ভাই আমি না করিনি। ভাইয়া। আচ্ছা, এটার কাজ কি জানো? ইউজুয়ালি তুমি যদি HTML লেখার সময় একটা এন্টার প্রেস করো, তাহলে কি ওটা এন্টার হিসেবে কাউন্ট করে, মানে লাইন ব্রেক হিসেবে কাউন্ট করে? না ব্রেক কিন্তু ট্যাগ দিতে হয়। হ্যাঁ, কিন্তু তুমি যদি বিআর ট্যাগ দিতে হয়, কিন্তু তুমি যদি এই প্রি ট্যাগটা ইউজ করো এন্ড এটার ভেতর যদি তুমি একটা, আচ্ছা ধরো আমরা এখানে দেখাই ডাইরেক্ট, আচ্ছা ধরো আমরা এই যে এখানে এই যে পি ট্যাগটা লিখলাম না, এই যে পি ট্যাগ দেখতেছো, সেলস এ ফাংশন ওয়ান্স ফর ইচ হ্যাঁ হ্যাঁ অ্যারে এলিমেন্ট, এখানে ধরো আমি ফর এর পর
আমি অনেকগুলা কি করলাম, এন্টার প্রেস করলাম। তো এখন যদি আমি এখানে রানে প্রেস করি তাহলে কি দেখো আমার এখানে কিন্তু এটা কাউন্ট হয় নাই, লাইন ব্রেক হিসেবে এটা কাউন্ট হয়েছে, যেখানে যে আমরা দিলাম এন্টার প্রেস করলাম হয় নাই। কিন্তু না এটাকে যদি আমরা পি ট্যাগ ইউজ না করে আমরা প্রি ইউজ করতাম, প্রি, এই যে এখানে যদি আমরা প্রি ইউজ করতাম তাইলে দেখো কি হয়, রানে প্রেস করলে এই যে দেখো এখানে কিন্তু এন্টার গুলা কাউন্ট করে ফেলছে বিআর ট্যাগ না দিলেও, দেখছো? আচ্ছা, প্রি ট্যাগ দিয়ে মানে আমি প্রি ট্যাগটা তো শুধু প্যারাগ্রাফের ফন্ট যে সাইজের হইছে, প্রি ট্যাগটা দেওয়ার ফলেও তো ওই সাইজটাই হইছে। তো H1 এর ক্ষেত্রে মানে H1 সাইজের ক্ষেত্রে আমি কি প্রি ট্যাগটা ইউজ করতে পারবো না? সাইজটা তোমাকে সিএসএস থেকে ডিফাইন করে দিতে হবে যে কতটুকু রাখতে চাইতেছো, বুঝছো? আচ্ছা, বুঝছি। প্রিটেক্টার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, তুমি যদি এটার মাঝে কোনো লাইন ব্রেক দাও ওইটা কাউন্ট করবে, আর এই প্রিটেক ছাড়া অন্য কোনো ট্যাগ ইউজ করলে কিন্তু ও লাইন ব্রেক কাউন্ট করে না। সো ঠিক সেম ভাবে জাভাস্ক্রিপ্টেও এই যে টেমপ্লেট লিটারেল যেটাকে বলে সেটা যদি ইউজ করো তাহলে সেটাও ওর মাঝে যদি তুমি এরকম কোনো লাইন ব্রেক দাও তাইলে ও এটাকে লাইন ব্রেক হিসেবে কাউন্ট করবে, বুঝছো জিনিসটা? জি জি। টেমপ্লেট লিটারাল দেওয়ার জন্য যে তুমি তোমাদের দেখো কিবোর্ডের ওই যে ওয়ান আছে না উপরে, কিবোর্ডের ওয়ান মানে নাম্বার প্যাডের না, কিবোর্ডের ওই যে উপরে ফাংশন এফ, মানে F1 F2 F3, এটা নিচের লাইনে যে 1 2 3 হ্যাঁ হ্যাঁ সিরিয়ালি দেওয়া আছে না, হ্যাঁ এখানে ওয়ান এর পাশে দেখো আরেকটা ইয়ে আছে, ইনভার্টেড কমার মতো দেওয়া আছে ওইখানে, পাইছো? হ্যাঁ, লেফটে এসকেপের নিচে ট্যাবের উপরে। ইয়েস, এটার মাঝে তুমি এই টেমপ্লেট লিটারাল সাইনটা পাবা, এটা কিন্তু ইনভার্টেড কমা না, এই যে এটা হইতেছে টেমপ্লেট লিটারাল সাইন, বুঝছো? জি। হ্যাঁ পাইছি। এটা কিন্তু ইনভার্টেড কমা না, মনে রাখবা এটা কি না, ইনভার্টেড কমা না, ইন- টেমপ্লেট লিটারাল বলে এটাকে, এটা নিয়ে আমরা ইন ফিউচার জানবো। তারপর হইতাছে ফর ইউজিং টেক্সট নিডেড টু, আমি সেটা মেসেজ হিসেবে দিছি। ওকে এটা ওকে, ইনভার্টেড কমা না? না না না, এটা ইনভার্টেড কমা না, এটা হইতাছে টেমপ্লেট লিটারাল, আমরা জাভাস্ক্রিপ্টে এটাকে বলি টেমপ্লেট লিটারাল, এটা ES6 ও, থেকে শুরু হয়েছে। তারপর ফর ইউজিং টেক্সট নিডেড টু টেক দ্য টেক্সট উইথিন ডাবল অর সিঙ্গেল কোট, মানে অবশ্যই অবশ্যই যদি তুমি টেক্সট ইউজ করতে চাও জাভাস্ক্রিপ্টে ডাবল কোট বা সিঙ্গেল কোটের ভিতরে তোমার টেক্সটটাকে রাখতে হবে, যে দেখো আমি হ্যালো ওয়ার্ডটা একটা কোটেশনের ভিতরে রাখছি, তাইলে এটা টেক্সট হিসেবে কাউন্ট হবে, আদারওয়াইজ এটা টেক্সট হিসেবে কাউন্ট হবে না। সো এরপরে আমরা দেখব ওয়েট, ওকে, তারপর ফর ইউজিং নাম্বার not need to take the number within double or single quote, মানে তুমি যদি চাও যে নাম্বার ইউজ করবা তাহলে তোমার ওইখানে কোনো ধরনের ডাবল অর সিঙ্গেল কোট ইউজ করতে হবে না, মানে কোটেশন মার্ক ইউজ করা লাগবে না কোনো, মানে এমনিতে লিখতে পারবা তুমি, এটাকে ফ্লোটিং পয়েন্টে লিখতে পারবা, এটাকে বলে ফ্লোটিং পয়েন্ট, আর এটাকে বলে ইন্টিজার, কি বলে এটাকে ইন্টিজার, আর এটাকে কি বলে ফ্লোটিং পয়েন্ট, এটাকে কি বলে যে ডট এরপরে, মানে যে আমরা বলি না 9 দশমিক এত, তারপর 10 দশমিক এত, মানে দশমিকের পরে সহজে আমরা ধরি, এটাকে বলে ফ্লোটিং পয়েন্ট, এই যে এই পয়েন্টটাকে বলে ফ্লোটিং পয়েন্ট, এই যে আমরা ডটটা দেখতেছি এটাকে বলে ফ্লোটিং পয়েন্ট, আর এই পুরাটাকে বলা হয় ফ্লোটিং নাম্বার আর কি, এটা এটা একটা ফ্লোটিং নাম্বার, আর এটা হইতাছে একটা ইন্টিজার নাম্বার। কি, হ্যালো, হ্যালো। জি আছে না? ভাইয়া। হ্যাঁ ভাইয়া আছি। এটা কি, পাইথনে যেটাকে ফ্লোট বলে আর ইন্ট বলে, সম্ভবত আইএনটি বলে যে পাইথনে। সব জায়গাতেই আইএনটি বলে, মানে ইন্ট দিয়ে ইন্টিজার বোঝায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, তো এই 67 এটা কি ইন্টিজার নাকি কি যেন বলে ফ্লোটিং নাম্বার? এটা ইন্টেজার। শিওর তো সিথি? হ্যাঁ ভাইয়া ইন্টিজার, ওটা ফ্লোটিং নাম্বার। এটা তো ফ্লোটিং পয়েন্ট সিথি 9.45 তাই না? এটা। না ইন্টিজার। এটা ইন্টিজার, ও আচ্ছা, হ্যাঁ। আমার তাহলে ভুল হয়েছিল। আচ্ছা যাই হোক, ফর ইউজিং সিঙ্গেল লাইন কমেন্ট, আমরা যদি জাভাস্ক্রিপ্টে কমেন্ট ইউজ করতে চাই, সিঙ্গেল লাইন কমেন্ট মানে এক লাইনের কমেন্ট ইউজ করতে চাইলে এটার সামনে জাস্ট সিম্পলি আমি যদি দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেই তাইলে, সরি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেই তাইলে হবে হয়ে যাবে, বুঝছো? ব্যাক স্ল্যাশ দিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি আমরা ধরো মাল্টি লাইন কমেন্ট লিখতে চাই তাহলে আমাদের কি ইউজ করতে হবে, একটা ব্যাকস্ল্যাশ দেন একটা স্টার্ট, এর ভেতরে আমি যে কমেন্টটা রাখতে চাইতেছি সেটা, তারপর আরেকটা স্টার আরেকটা ব্ল্যাক স্ল্যাশ, তাইলেই হয়ে যাবে, তাইলে এটা কমেন্ট হিসেবে কাউন্ট হবে।
তারপর হইতেছে আচ্ছা জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ বলো। ভাইয়া, এইচটিএমএল এর মধ্যে তো মানে কোন লাইনের মাঝখানে আমি কার্সারটাকে এনে এরপরে কন্ট্রোল প্লাস এন্টারের নিচে শিফটের বাম পাশে একটা ছিল যে কোয়েশ্চেন মার্ক, ওটাতে ক্লিক করলে এটা একটা মানে হিসেবে হয়ে যায়, কমেন্ট হিসেবে। ব্যাকস্ল্যাশে ক্লিক করলে হয়ে যায়, এটা জাভাস্ক্রিপ্টেও হবে, এটা তোমার সিএসএস এও হবে, কোনো সমস্যা নাই। কন্ট্রোল প্লাস ব্ল্যাক স্ল্যাশ। ব্যাকস্ল্যাশ, হ্যাঁ। হ্যাঁ আমি এভাবে তারপর ক্লিক করছিলাম। আচ্ছা, তারপর হইতাছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামারস ট্রেন্ড টু ইউজ ক্যামেল কেজ ইন, মানে ক্যামেল কেজটা আর কি ইউজ করে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামাররা। ক্যামেল কেজটা কি? আচ্ছা, উটের পিঠে একটু দেখো বাঁকা টাইপের থাকে, উটের পিঠ কি বাঁকা থাকে নাকি সোজা থাকে? একটু উঁচু থাকে। ওই বাঁকাটাকেই, মানে ওই বাঁকাটা থাকার জন্য ক্যামেল মানে কি? উট। উট। সো ওই যে ওই রকম যে বাঁকা থাকে পিঠটা, এটার জন্য জাভাস্ক্রিপ্টে যে সিস্টেমটা ইউজ করা হয় এটাকেও বলা হয় ক্যামেল কেজ। এই যে দেখো আমি শুরুতে কিন্তু আমি ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল দেই নাই, আমি কি ফার্স্ট লেটারটা দিছি স্মল, তারপর মাঝে যখন আরেকটা ওয়ার্ড দিতে গেছি ওই ওয়ার্ডের শুরুতে আমি কিন্তু স্পেসও দেই নাই, আন্ডারলাইনও দেই নাই, তারপর আমি কি যেন বলে হাইপেনও দেই নাই, আমি কি দিছি জাস্ট সিম্পলি ওইটার লেটারটাকে ক্যাপিটাল লেটার করে দিছি। সো এই যে সিস্টেমটা লেখার এটাকে বলা হয় ক্যামেল কেজ। তারপর এটা হইতেছে প্যাসকেল কেজ। প্যাসকেল কেজ মানে হইতেছে প্রত্যেকটা লেটারের ফার্স্ট লেটারটা, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে বড় করে দেওয়া যায়। যেমন ধরো ফার্স্ট এর আমি এফটাকে ক্যাপিটাল লেটার করে দিলাম, এন এর মানে নেমের এনটাকে বড় করে দিলাম, এটাকে বলে প্যাসকেল কেজ। এটাকে কি বলে? প্যাসকেল কেজ। প্যাসকেল কেস। হ্যাঁ। তারপর আন্ডারস্কোর, এই যে দেখো আমি এখানে কি ইউজ করছি, আন্ডারস্কোর ইউজ করছি না? আন্ডারস্কোর। হ্যাঁ। তারপর এটা কি আমি এখানে হাইপেন ইউজ করছি না? তো এগুলা ইউজ করা যায়, তবে সবথেকে বেশি মানে তুমি এই প্যাসকেল কেজ ইউজ করতে পারবা, তারপর হইতাছে তুমি আন্ডারস্কোর ইউজ করতে পারবা, হাইপেন ইউজ করেও তুমি নামগুলা ডিফাইন করতে পারবা, আইডেন্টিফায়ারের নাম। বাট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামাররা ইউজ করে হইতাছে ক্যামেল কেসটা বেশি, এটা হইতাছে একটা ট্রেন্ড জাভাস্ক্রিপ্টের। যে যেমন আমরা দেখি না কিছুদিন পর পর ট্রেন্ড আনে, মানে আমাদের কি যেন বলে বিভিন্ন ধরনের ট্রেন্ড আমরা দেখতে পাই, যে কেউ কেউ মাঝে মাঝে হইতাছে এই খাবার খাইতেছে ওই খাবার খাইতেছে, বা এইটা নিয়ে পোস্ট করে ওইটা নিয়ে পোস্ট করে। ঠিক সেম ভাবে আমাদের প্রোগ্রামারদের মাঝে যে ট্রেন্ডটা সেটা হইতাছে জাভাস্ক্রিপ্টে এইভাবে ক্যামেল কেস ইউজ করা। ওকে। তারপর আমরা দেখব ফর, ফর ইন কেন একটা থাকবে, ইন জাভাস্ক্রিপ্ট দ্য ফার্স্ট, আচ্ছা জাভাস্ক্রিপ্টে কোনো আইডেন্টিফায়ার, যখন জাভাস্ক্রিপ্টে আমরা কোনো আইডেন্টিফায়ার দিতে চাই, আইডেন্টিফায়ার কি, যেমন ভেরিয়েবলের নাম হইতে পারে, আমার একটা ফাংশনের নাম, যে কোনো কিছুর নাম যখন আমরা ডিফাইন করব তখন সেটাকে বলা হয় আইডেন্টিফায়ার। ওই আইডেন্টিফায়ারটা মাস্ট বি এ লেটার অর এন আন্ডারস্কোর অর এ ডলার সাইন। মানে তুমি যখন একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করবা বা একটা ফাংশনের নাম ডিক্লেয়ার করবা বা কোনো একটা মেথডের নাম ডিক্লেয়ার করবা, তখন ওই নাম্বার, ওই মেথডটা, নাম্বারটা বা ফাংশনটা বা ওই ভেরিয়েবলটার অবশ্যই অবশ্যই মানে শুরুর অক্ষরটা থাকতে হবে একটা লেটার, নাইলে একটা আন্ডারস্কোর, নাইলে একটা ডলার সাইন। যদি এই তিনটার কোনোটা না হয় তাহলে সে এরর দেখাবে। তারপরে আছে সাবসিকুয়েন্ট ক্যারেক্টার। সাবসিকুয়েন্ট বুঝি নাই ক্যারেক্টার, ভাইয়া, এটা হ্যাঁ আরেকবার বুঝান। আগেরটা বুঝি নাই, আবার বলেন। ভেরিয়েবল বুঝো? ভেরিয়েবল, হ্যাঁ। ভেরিয়েবল মানে কি, মানে একটা পাত্র, যে পাত্রতে আমি কিছু রাখবো, মানে জাভাস্ক্রিপ্টে হ্যাঁ। একটা মেমোরির ভেতরে একটু ছোট্ট জায়গা নেওয়ার জন্য একটা ভেরিয়েবল নেওয়া হয়, আর এই ভেরিয়েবলের একটা নাম দিতে হয় এরকম না? তো ওই নামগুলাতে আমি শুরুতে কি ব্যবহার করতে পারবো, এই যে এরকম ভাবে লেটার ইউজ করতে পারবো, এরকম ভাবে আন্ডারস্কোর ইউজ করতে পারবো, এরকম ভাবে ডলার সাইন ইউজ করতে পারবো। এটা হইতেছে ভ্যালিড ওয়ে। আবার ইনভ্যালিড ওয়ে কি, সামনে এই যে দেখো আমি এখানে কি ইউজ করছি, এটা হাইপেন, সো এটা ইনভ্যালিড ওয়ে, হাইপেন ইউজ করা যাবে না। শুরুতে আমি এখানে কি ইউজ করছি, হ্যাশট্যাগ ইউজ করছি, হ্যাশট্যাগ ইউজ করা যাবে না ভেরিয়েবলের নাম ডিক্লেয়ারের সময় বা ফাংশনের নাম এগুলা ইউজ করলে তো মনে হয় এরর দেখাবে। এরর দেখাবে। তারপর ফোর, এটা দেখো নাম্বার দিছি, নাম্বার ইউজ করা যাবে না, কিন্তু পরে ইউজ করা যাবে, মানে প্রথমটাতে ইউজ করা যাবে না কিন্তু মাঝে ইউজ করা যাবে। এগুলা মাঝে তুমি ফোর দিতে পারবে, যে দেখো আমি এখানে ফোর দিছি, তারপর মাঝেও চাইলে তুমি ফোর দিতে পারবা, মাঝে চাইলে তুমি ডলার সাইন দিতে পারবা, মাঝে চাইলে তুমি হ্যাশট্যাগ দিতে পারবা, মাঝে চাইলে তুমি হাইপেন দিতে পারবা, যা কিছু তা দিতে পারবা, কিন্তু শুরুতে কখনো হাইপেন দেওয়া যাবে না, শুরুতে কখনো হ্যাশট্যাগ বা অন্যান্য সাইন দেওয়া যাবে না, শুরুতে কখনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এটা হইতেছে
রুলস মানে সিনট্যাক্স আর কি। তারপর এখন আমরা জানবো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল এবং কনসিস্টেন্ট সম্পর্কে। আচ্ছা, তোমরা কি চলক পড়ছো না? গণিতে চলক পড়ছো কে কে? হ্যাঁ সিটি সবাই কি পড়ছে। চলক পড়ছো? সিথি, মেহেদি, মাইকটা আনমিউট করো। জি ভাইয়া। চলক নিয়ে কি তুমি স্কুল লাইফে পড়াশোনা করছো কিছু? চলক চলক জি গণিতে করছিলাম চলক বলতে কি বোঝায়? করছিলাম কিন্তু এখন ভুলে গেছি। আচ্ছা, সিথি আছো নাকি ঘুমায় হ্যাঁ গেছো? ভাইয়া, চলক বলতে কি বোঝায় একটু বলো তো, আমরা একটু শিখি। হ্যাঁ চলক বলতে কি বোঝায় গণিতে? ভ্যারিয়েবলই তো চলক। ভেরিয়েবল তো চলক বুঝছি, চলকটাকে বুঝায় কি? এটা কি এক মুড়ি নাকি ভাত নাকি আমি কি তো জানি করে? হ্যাঁ, হ্যাঁ চলকটা কি মানে খায় না মাথায় দেয় কি করে? ওইটা চলকটা জিনিসটা কি ওটা বলো। ভাইয়া, যেমন ধরেন এক্স একটা চলক, এটাকে ধরে আমরা অনেক কিছু বের করতে পারি। আচ্ছা, এক্স একটা চলক। আচ্ছা, তারপর চলক আর কি কি আছে? আমরা যে কোনো কিছুকেই তো একটা চলক ধরে ওইটা ধরে অনেক কাজ করতে পারি, অনেক কিছু চলকের বের মান করতে পারি, কি? অনেক ম্যাথ সলভ করতে চেঞ্জ হয় নাকি চেঞ্জ হয় না? চেঞ্জ হয়। চেঞ্জ চেঞ্জ হয়। হয়। এই আচ্ছা, চেঞ্জ জন্যই তো হয় না ভ্যারিয়েবল। কিসের মান? সহগের মান। হ্যাঁ, সহগ মানে কনসিস্টেন্ট। হ্যাঁ এটার মান চেঞ্জ হয় না, তুমি যেটা ডিফাইন করে দিবা সেটাই থাকবে। ঠিক কিন্তু বলছো সেটাই ভাইয়া। তো। তো সেম ভাবে আমরা যেমন গণিতে চলক এবং সহগ দেখতাম, এই জাভাস্ক্রিপ্টেও সেম। যখন তুমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, অবশ্যই অবশ্যই ভেরিয়েবলের মানটা পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবা। মানে এটার মান এক এক সময় এক একটা হইতে পারে। বাট কনসিস্টেন্ট মানে কনস্ট যখন তুমি একবার সিলেক্ট করে দিবা, ওইটাকে কিন্তু চেঞ্জ করা পসিবল না, সেটা একবারই তুমি দিতে পারবা। এখন আমরা দেখি। সো এই যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লারেশনের ওয়ে আছে তোমার তিনটা। একটা হইতেছে ভেরিয়েবল ডিক্লেয়ার করবা var দিয়ে, var এই কিওয়ার্ডটা দিয়ে। আরেকটা আছে let দিয়ে, এই যে let let দিয়ে। আরেকটা আছে const const দিয়ে। সো ভেরিয়েবল জিনিসটা কি? ফর ডিক্লেয়ারিং ভেরিয়েবল need to use var keyword before variables name in the তারপর নেম, তারপর it is কি reassignable। তুমি যদি var দিয়ে কোনো একটা কিছুর নাম ডিক্লেয়ার করো, তাহলে এটা রিঅ্যাসাইনেবল। যেমন ধরো এখানে আমি কি লিখছি, যে var কিওয়ার্ড লিখে লিখলাম যে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু হাবিবুল্লাহ, তাই না? তো এখানে দেখো আমি কি, এই যে একটা সেমিকোলন ইউজ করছি, আর সেমিকোলনের মানে হইতাছে আমার এখানে এই সেন্টেন্সটা কমপ্লিট। তারপর আবার দেখো আমি var লিখে ফার্স্ট নেম লিখছি রেহান, মানে এখানে ফার্স্ট নেমটা আমি হাবিবুল্লাহ বলছি। তো এখানে কিন্তু আমার ফার্স্ট নেমের ভেরিয়েবলের ভেতর হাবিবুল্লাহ স্টোর করছে। কিন্তু এখানে আবার গিয়ে যখন এই ফার্স্ট নেমের ভেতর আমি রেহান বলছি, তখন কিন্তু এখানে আর হাবিবুল্লাহ মানটা থাকবে না, থাকবে রেহান। বুঝতে পারছো? আর এখানে দেখো আমি এখানেও var কিওয়ার্ডটা ইউজ করছি, এখানেও var কিওয়ার্ডটা ইউজ করছি। সো এটা কোনো কনফ্লিক্ট করবে না যদি আমি var কিওয়ার্ড দিয়ে করি। আমি বারবার এভাবে প্রত্যেকবার রিঅ্যাসাইনের সময় এভাবে var কিওয়ার্ড ইউজ করতে পারবো যদি আমি var ভেরিয়েবলটা দিয়ে করি। আর যদি আমি var ভেরিয়েবল দিয়ে না করি, মানে আমি যদি let ভেরিয়েবল দিয়ে করি, তাহলে কি হবে একটু পরে দেখি। ফর ডিক্লেয়ারিং ভেরিয়েবল অ্যানাদার ওয়ে টু ইউজ let কিওয়ার্ড, মানে let কিওয়ার্ডটা দিয়েও তুমি অ্যাসাইন করতে পারবা। তো let কিওয়ার্ড দিয়ে যখন অ্যাসাইন করবা একটা ভেরিয়েবলকে, তখন কিন্তু সেটা অ্যাসাইনেবল কিন্তু রেস্ট্রিক্টেড স্কোপে অ্যাসাইনেবল। মানে আমরা জানি ভেরিয়েবলকে কি করা যায়, রিঅ্যাসাইন করা যায়, তাই না? মানে আরেকবার এটাকে অ্যাসাইন করা যায়। সো এখানে এই যে ভেরিয়েবল var দিয়ে করবা এটাকেও রিঅ্যাসাইনেবল, এই যে let দিয়ে করবা এটাকেও রিঅ্যাসাইনেবল। তাহলে পার্থক্য কি? পার্থক্য হইতাছে এইটাকে যতবার তুমি অ্যাসাইন করতে চাও, বারবার চাইলে তুমি var ইউজ করতে পারবা, মানে একবার তো ইউজ করা লাগবে, এটা বাধ্যতামূলক। কিন্তু এর পরের বার তুমি চাইলে var ইউজও করতে পারবা, নাও করতে পারবে। কিন্তু let দিয়ে করলে প্রথমবারই শুধুমাত্র তুমি var দিয়ে মানে let দিয়ে বলে দিতে পারবা,
পরের বার যদি লেট দিয়ে বলো তাইলে সেটা কি হবে, এরর দেখাবে। বুঝছো? বুঝছি। ওকে, তারপর হইতেছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্টটা তুমি যখন একবার কনসিস্টেন্ট দিয়ে কিছু একটা, এই যে দেখো কনস্ট লিখে আমি ফার্স্ট নেম হাবিবুল্লাহ লিখছি, তো এটা যে স্টোর করবে, এটা স্টোর করার পর পরবর্তীতে আবার ফার্স্ট নেমটাকে আমি কিন্তু অন্য কিছু ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, বিকজ এটা জাভাস্ক্রিপ্টে পসিবল না, কারণ কনস্টটা হচ্ছে আমার একটা সহগ, আর সহগের মান কি করা যায় না, পরিবর্তন করা বা অ্যাসাইন করা যায় না পরবর্তীতে। সো কনস্টের মান কখনো চেঞ্জ করা যাবে না। সো ভেরিয়েবল এবং কনস্ট এই দুইটার কি আমরা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন মিটিংটা এন্ড হয়ে যাবে, আমরা কি মানে সাথে সাথে অ্যাড হয়ে নিতে পারবো না সবাই? হ্যাঁ ভাইয়া, আপনি সাথে সাথে শুরু করলেই হয়, আপনি শুরু করেন ওকে, না সাথে আপনারা সাথে। সাথে সাথে অ্যাড করে নিন, তাইলে হবে কেমন? তাহলে আমি এন্ড করতেছি।